বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমাকে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমার অডিও ক্লিয়ার আছে কিনা। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এলাম। আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সংবিধান আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি এবং নিবন্ধন এখান থেকে দু একটা প্রশ্ন আসে। তো কি কি প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখব। তা আজকের আমরা প্রথমে সংবিধানটাকে কয়েকটা ধাপে বিভক্ত করে পড়ব। একটু কমেন্ট করো সবাই যে আমাকে তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, যদিও আমার একটু লাইট সেটআপটা আসলে প্রপার দিতে পারিনি সময় স্বল্পতার জন্য। অন্য একটা ক্যামেরা দিয়ে প্রথমে লাইভে এলাম, বাট ওই ক্যামেরাতে একটু ল্যাগ ছিল, আবার অন্য ক্যামেরা দিয়ে আসলাম। তাই আজকের মতো ক্লাসটা করো তোমরা। আজকে তো আজকে আমরা সংবিধান নিয়ে আলোচনা করব। সংবিধান 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 ইংরেজি হলো কনস্টিটিউশন। কনস্টিটিউশন। তাহলে যদি বলা হয় সংবিধান ইংরেজি কি, সংবিধান ইংরেজি হলো কনস্টিটিউশন। সংবিধান ইংরেজি হলো কনস্টিটিউশন। সংবিধান কাকে বলে? তাহলে সংবিধান কাকে বলে, যদি বলা হয় সংবিধান কাকে বলে, সংবিধান কাকে বলে? সংবিধান হলো একটি রাষ্ট্রের মৌলিক দলিল। সংবিধান হলো সংবিধান হলো একটি রাষ্ট্রের সংবিধান হলো একটি রাষ্ট্রের মৌলিক দলিল। মৌলিক মৌলিক দলিল মৌলিক দলিল। তাহলে সংবিধান ইংরেজি হচ্ছে কনস্টিটিউশনস। সংবিধান হচ্ছে কনস্টিটিউশনস। আর সংবিধানটা তাহলে কি? সংবিধানটা হলো একটা রাষ্ট্রের মৌলিক দলিল। যদি বলে সংবিধান কি, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মৌলিক দলিল, মানে যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধানটা হলো একটা রাষ্ট্রের কি? মৌলিক দলিল, যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়, তাকে বলা হয় সংবিধান। ইংরেজি হচ্ছে কনস্টিটিউশনস। কিভাবে পরিচালিত হয়? ধরো একটা রাষ্ট্রের জনগণের সাথে সরকারের কেমন সম্পর্ক হবে, তারপরে আইন বিভাগের সাথে শাসন বিভাগের কেমন সম্পর্ক হবে, ঠিক আছে, কার কার কিরূপ দায়িত্ব থাকবে, এগুলো যে লিপিবদ্ধ থাকে সেটাই হচ্ছে সংবিধান। সংবিধান তাহলে হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক দলিল। আর এখানে একটা প্রশ্ন আসে প্রাইমারিতে প্রায়, যে বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? বাংলাদেশ সংবিধানের সংবিধানের অভিভাবক কে? অভিভাবক কে? বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। তাহলে বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। বাংলাদেশ সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। আচ্ছা, এখন দেখো যে আমাদের সংবিধান মূলত কয় ধরনের? সংবিধান মূলত দুই প্রকার। সংবিধান মূলত দুই প্রকার। যদি তোমাদেরকে বলা হয় সংবিধান মূলত কয় প্রকার, সংবিধান হচ্ছে মূলত দুই প্রকার। সংবিধান সংবিধান মূলত দুই প্রকার। সংবিধান মূলত কয় প্রকার? সংবিধান মূলত হচ্ছে দুই প্রকার।
সংবিধান মূলত কয় প্রকার? সংবিধান মূলত দুই প্রকার। কি কি? একটা হলো লিখিত সংবিধান, লিখিত সংবিধান, একটা হলো লিখিত সংবিধান, আর আরেকটা হলো অলিখিত সংবিধান। অলিখিত অলিখিত সংবিধান। সংবিধান। তাহলে সংবিধানটা মূলত কয় প্রকার? সংবিধানটা মূলত হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হলো লিখিত সংবিধান আর একটা হলো অলিখিত সংবিধান। তাহলে লিখিত সংবিধানটা কি? যার অনুচ্ছেদগুলো লিপিবদ্ধ থাকে, যার নিয়ম নীতি আচার আচরণগুলো যদি লিপিবদ্ধ থাকে, সেই সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান। ঠিক আছে? যার নিয়মাবলী লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে লিখিত সংবিধান। যেমন লিখিত সংবিধান আছে, যেমন বাংলাদেশের লিখিত সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানটা কেমন? লিখিত সংবিধান। ভারতের সংবিধানটা কেমন? লিখিত সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধানটা কেমন? লিখিত সংবিধান। তাহলে যার নিয়মাবলী যদি লিপিবদ্ধ আছে সেটা হলো লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান। তাহলে তোমাকে যদি বলে বাংলাদেশ সংবিধানের নিচের একটি বৈশিষ্ট্য কি, তোমাকে যদি বলা হয় যে বাংলাদেশের একটি সংবিধানের বৈশিষ্ট্য কি, সেটা হলো লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধান যার নিয়মাবলীগুলো লিপিবদ্ধ থাকে না, তাকে বলা হয় অলিখিত সংবিধান। যার নিয়মাবলীগুলো লিপিবদ্ধ থাকে না, তাকে বলা হয় অলিখিত সংবিধান। কোন দেশের অলিখিত সংবিধান আছে? অলিখিত সংবিধান আছে যুক্তরাজ্যের। যুক্তরাজ্য এর সংবিধানটা অলিখিত। তারপর তোমার নিউজিল্যান্ড 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 এর সংবিধান হচ্ছে অলিখিত। স্পেন এর সংবিধানটা হচ্ছে অলিখিত। অলিখিত মানে তোমার নিয়মাবলী এগুলো লিপিবদ্ধ থাকে না। কিভাবে একটা দেশ রাষ্ট্র পরিচালিত হয়? ধরো তার ঐতিহাসিক আচার, তারপর সংস্কৃতি, ইতিহাস, এগুলোর মাধ্যমে রীতিনীতির মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তো সবাই। এই পর্যন্ত তোমরা যারা বুঝতে পেরেছো, আমাদের সাথে অলরেডি আছেন আফরিন জাহান চৌধুরী, তারপর আছে বর্ষা সরকার, আদাব স্যার, সাবরিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন শেখ সাদিয়া ইসরাত, যুক্ত আছে বর্ষা সরকার। হ্যাঁ দেখো এই তোমরা কি বুঝতে না সংবিধানের বেসিক কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা? তোমরা সবাই আমাকে একটু কমেন্ট জানাও তোমরা এই সংবিধান যে মৌলিক বুঝছো কিনা। তোমরা সংবিধানের মৌলিক বিষয়টা যারা বুঝতে পেরেছো তোমরা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। একটু নেটওয়ার্কের সমস্যাও আছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাচ্ছি আবার সংবিধান সংশোধনের উপর ভিত্তি করে। সংবিধান সংশোধনের উপর ভিত্তি করে আবার সংবিধান হচ্ছে দুই ধরনের। সংবিধান সংশোধনের উপর মানে আমাদের অনেক সময় সংশোধনীর প্রয়োজন হয়, তাই না? তোমরা জানো যে আমাদের জীবন চলতে গেলে কি করতে হয়? আমাদের জীবন চলতে গেলে আমাদের সংশোধনের প্রয়োজন হয়, তেমনি একটা রাষ্ট্রের সংবিধানের কি হয়? সংশোধনের প্রয়োজন হয়। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাচ্ছি। ক্লিয়ার তো আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে সংশোধনের উপর ভিত্তি করে যদি বলা হয় সংশোধনের উপর ভিত্তি করে, সংশোধনের উপর ভিত্তি করে সংবিধান কয় ধরনের? সংবিধান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। সংশোধনের উপর ভিত্তি করে সংবিধানকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা হলো আমাদের সুপরিবর্তনীয় একটি ভাগ হচ্ছে আমাদের সুপরিবর্তনীয়। সংশোধনের উপর ভিত্তি করে সংবিধানটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো তোমার সুপরিবর্তনীয়, একটি হচ্ছে তোমার সুপরিবর্তনীয়, আরেকটা হলো দুষ্পরিবর্তনীয়। তাহলে হচ্ছে আমাদের একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর আরেকটা হলো কি? দুষ্পরিবর্তনীয়। তাহলে সংবিধান সংশোধনের ভিত্তি করে আমরা আবার সংবিধানটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সুপরিবর্তনীয় আর একটা হলো দুষ্পরিবর্তনীয়। সংশোধনের উপর ভিত্তি করে আমরা আবার সংবিধানটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের সুপরিবর্তনীয় আর আরেকটা হলো আমাদের দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় মানে কি? সুপরিবর্তনীয় মানে হচ্ছে যখন তখন সংবিধানটাকে পরিবর্তন করা যায়। সুপরিবর্তনীয় মানে হলো সংবিধানটাকে যখন তখন পরিবর্তন করা যায়, সেটা হলো সুপরিবর্তনীয়। সুপরিবর্তনীয়টা কি?
যে সংবিধানটা তোমার প্রয়োজনে যে তুমি যে সংশোধনী আনবা এটা খুব ইজিলি করা যায়, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। তাহলে আমরা কোন দেশের সংবিধান পাই সুপরিবর্তনীয়? যেমন যুক্তরাজ্যের সংবিধানটা, যুক্তরাজ্যের যে সংবিধান আছে তার সংবিধান পরিবর্তন করার জন্য কোনো ধরনের ঝামেলা থাকে না, এই জন্য এটা হলো সুপরিবর্তনীয়। ঠিক আছে। আর আরেকটা হলো দুষ্পরিবর্তনীয়, যেমন হচ্ছে বাংলাদেশের সংবিধানটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের বাংলাদেশের সংবিধান হলো দুষ্পরিবর্তনীয়। কেন? তুমি ইচ্ছা করলে যখন তখন এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। তুমি ইচ্ছা করলেই যখন তখন বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে পারবে না। তো বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে তোমাকে কি করতে হবে? বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে তোমাকে সংসদের কি লাগবে? 2/3 অনুমোদন লাগবে। তোমাকে কি লাগবে? সংসদের যে 2/3 তোমার সমর্থন লাগবে। মানে হচ্ছে আমাদের যে পার্লামেন্টে এমপি আছে কতগুলো? 300 আছে। এটাকে বাস্তবায়ন করতে গেলে তোমার হচ্ছে 200 জন এমপি কি লাগবে? সমর্থন লাগবে। 200 জন কি লাগবে? সমর্থন লাগবে। তার মানে আমরা সংশোধনের উপর ভিত্তি করে আমাদের সংখ্যাটা কয় ধরনের? সংশোধনের উপর ভিত্তি করে আমাদের সংখ্যাটা হচ্ছে মূলত 2 প্রকার। সংশোধনের উপর ভিত্তি করে আমাদের সংখ্যা 2 প্রকার। ঠিক সেটা হলো সুপরিবর্তনীয়। তাহলে কোন দেশের সংবিধান সুপরিবর্তনীয়? সেটা হলো যুক্তরাজ্যের সংবিধানটা হলো সুপরিবর্তনীয়। যদি বলা কোন দেশের সংবিধান সুপরিবর্তনীয়, সেটা হলো যুক্তরাজ্যের সংবিধানটা হলো সুপরিবর্তনীয়। আর যদি বলা কোন দেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, সেটা হলো বাংলাদেশ সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। কারণ বাংলাদেশ সংবিধান পরিবর্তন করার জন্য সংসদ সদস্যদের কি লাগে? সমর্থন লাগে। বাংলাদেশের সংবিধান সংশোধন করার জন্য কি লাগে? সংসদ সদস্যদের অনুমোদন লাগে। এটি হলো দুষ্পরিবর্তনীয়। দেখো আমি যতটুকু বললাম এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে যেতে পারো। বর্ষা সরকার সংসদে 2/3 ভোট লাগবে। ইয়েস। দেখো এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদেরকে শিখতে হবে, প্লাস কমেন্ট করতে হবে, মনোযোগ বাড়াইতে হবে। তোমাদের সামনে অনেক বড় খুশি খবর আসতেছে। 40,000 প্রাইমারির নিয়োগ হতে যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানতার সাথে নিতে হবে। আচ্ছা, এখন আসো আমরা আমাদের সংবিধান যে হয়েছে তার ইতিহাসটা আমরা জানি, যে কিভাবে আমাদের সংবিধান হয়েছে, তা কিভাবে আমাদের যে সংবিধান হয়েছে এটা আমরা জানবো। তো একটা জিনিস তৈরি হওয়ার জন্য অনেক ইতিহাস থাকে, তাই না? যে একটা জিনিস তৈরি হওয়ার পেছনে অনেক গল্প থাকে, কাহিনী থাকে, ইতিহাস থাকে। তো আমাদের সংবিধানটা অনেক চড়াই উতরাই পেরিয়ে সংবিধানটা হয়েছে। আমাদের সংবিধানটা হওয়ার জন্য প্রথমে যেটা কাজ করা হয়েছিল, অস্থায়ী সংবিধান আদেশ, অস্থায়ী অস্থায়ী সংবিধান সংবিধান আদেশ করা হয়েছিল প্রথম। আমাদের সংবিধান রচনা করার জন্য প্রথম যেই কাজটি করা হয়েছিল সেটা হলো অস্থায়ী সংবিধান আদেশ করা হয়েছিল। আচ্ছা, ইমরান খান বলছে স্যার আপনার কথাগুলো আগে চলে যাচ্ছে। আসলে একটু নেটওয়ার্কের সমস্যা, তো আমার এখানে অনেক নেট প্রবলেম। আচ্ছা, এটা হলো তো আমাদের অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ এটা করা হয় কবে? এই তারিখটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটি হলো 11 জানুয়ারি 1972 সালে। যদি বলা হয় বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কবে জারি করা হয়, সেটি হলো কবে? 11 জানুয়ারি 1972 সালে। 11 জানুয়ারি 1972 সালে। এই তারিখটা বিভিন্ন পরীক্ষার জন্য, বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় আসে। তবে আমাদের নতুন এই রাজনৈতিক পটভূমিতে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক কম। কারণ হচ্ছে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি করেছিলেন, তাই এই ধরনের প্রশ্নগুলো আসতেছে না। তো এই অস্থায়ী সংবিধান আদেশকে জারি করেন শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান।
ঠিক আছে, রহমান। যদি বলা হয় যে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কবে করা হয়েছিল, এটি করা হয়েছিল 11 জানুয়ারি 1972 সালে। 11 জানুয়ারি 1972 সালে কে করেছিলেন? শেখ মুজিবুর রহমান। আদেশ জারি বলতে বোঝায়, আদেশ জারি বলতে বোঝাচ্ছে হচ্ছে অর্ধাদেশ। আদেশ জারি বলতে বোঝাচ্ছে অর্ধাদেশ, তাই না? অর্ধাদেশ, অর্ধাদেশ। ইংরেজিতে বলা হয় অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স, ইংরেজি বলা হয় অর্ডিন্যান্স। শেখ মুজিবুর রহমান কি ছিলেন? শেখ মুজিবুর রহমান তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন, তার দেশটা হলো অর্ধাদেশ। তৎকালীন শেখ মুজিবুর রহমান কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন, তার দেশটাই কি? তার দেশটা হলো অর্ধাদেশ। তার রাষ্ট্রপতি ক্ষমতা বলে তিনি কি বলেন, এত তারিখে মানে 11 জানুয়ারি 1972 সালে তিনি কি বললেন? একটা আদেশ দেন যে আমাদের একটা সংবিধান অস্থায়ী থাকবে, আমাদের একটা অস্থায়ী সংবিধান থাকবে। এটা হলো অর্ধাদেশ, এটা হলো অর্ধাদেশ, যে অস্থায়ী সংবিধান আদেশ তিনি জারি করলেন। তাহলে শেখ মুজিবুর রহমান কি করলেন? 11 জানুয়ারি 1972 সালে অস্থায়ী সংবিধান আদেশ করেন। মানে তিনি হলো 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসে পাকিস্তানের কারাগার থেকে। এরপর পরের দিনে তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। কিসের ক্ষমতা বলে? রাষ্ট্রপতির ক্ষমতা বলে তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। আচ্ছা, এরপর দিনে কি করেন? মুজিবনগর সরকারটা ভেঙে দেন। যে 12 জানুয়ারি, এই 12 জানুয়ারি কি করেন? 12 জানুয়ারি 1972 সালে কি করেন? 12 জানুয়ারি 1972 সালে তিনি যে মুজিবনগর সরকার বা আমাদের যে মহান মুক্তিযুদ্ধকালীন সরকার গঠিত হয়েছিল, সেই সরকারকে ভেঙে দেওয়া হয়। আমাদের যে মুজিবনগর সরকার, এই সরকারটা ভেঙে দেওয়া হয়। আর শেখ মুজিবুর রহমান হয়ে যান তখন রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতি থেকে তিনি হয়ে যান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি থেকে তিনি হন প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমান কি হন? রাষ্ট্রপতি থেকে হয়ে যান প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন? তার পরিবর্তে রাষ্ট্রপতি কে হন তখন জানেন? শেখ মুজিবুর রহমানের পরিবর্তে রাষ্ট্রপতি কে হন? শেখ মুজিবুর রহমানের পরিবর্তে রাষ্ট্রপতি কে হন? কমেন্টের মাধ্যমে জানান। শেখ মুজিবুরের পরিবর্তে রাষ্ট্রপতি তাহলে কে হন? শেখ মুজিবুরের পরিবর্তে রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তিনি রাষ্ট্রপতি হন। তিনি কি রাষ্ট্রপতি হন? বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে আপনারা জানবেন। তিনি মহান মুক্তিযুদ্ধকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তো তিনি রাষ্ট্রপতি হলেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী কি হলেন? রাষ্ট্রপতি হলেন। তখন হলেন তিনি রাষ্ট্রপতি। আর শেখ মুজিবুর রহমান হলেন প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমান কি হলেন? প্রধানমন্ত্রী। তো এই বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতির ক্ষমতা বলে, এই রাষ্ট্রপতির ক্ষমতা বলে তিনি হলো 23 মার্চ 1972 সালে 23 মার্চ 1972 সালে কি করলেন? গণপরিষদ আদেশ জারি করলেন। রাষ্ট্রপতি তিনি কি করলেন? গণপরিষদ আদেশ আদেশ জারি করলেন। গণপরিষদ আদেশ জারি করেন। তা শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রপতি ছিল তখন তিনি আদেশ জারি করলেন, অস্থায়ী সংবিধান আদেশ। আর বিচারপতি আবু সাঈদ চৌধুরী হওয়ার পর তিনি কি জারি করলেন? তিনি জারি করলেন হচ্ছে গণপরিষদ আদেশ জারি করলেন। গণপরিষদ শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি 1972 সালে তিনি করলেন সংবিধান আদেশ জারি। এই রাষ্ট্রপতি কি করলেন? গণপরিষদ আদেশ জারি করলেন। তাই যদি বলা হয় গণপরিষদ আদেশ জারি কবে করা হয়? এই গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ। কবে করা হয়? 23 মার্চ। এই গণপরিষদ আদেশ কবে জারি করা হয়? 23 মার্চ 1972 সালে। কে গণপরিষদ আদেশ জারি করেন? কে গণপরিষদ আদেশ জারি করেন? হচ্ছে বিচারপতি। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের গণপরিষদ কাকে বলে? গণপরিষদ আসলে কি? গণপরিষদ আসলে কি? গণপরিষদ কি? গণপরিষদ কি? যদি বলা হয় গণপরিষদ আসলে কি, গণপরিষদ হচ্ছে একটা সংবিধান রচনা করার জন্য যে পরিষদ গঠন করা হয় তাকে বলা হয় গণপরিষদ। সংবিধান রচনা করার জন্য সংবিধান রচনা করার জন্য গঠিত পরিষদকে
কে গণপরিষদ পরিষদ বলে বলে তাহলে আমাদের সংবিধান রচনা করার জন্য যে পরিষদ গঠন করা হয় সেটি হলো মূলত গণপরিষদ। সংবিধান রচনা করা সংবিধান রচনা করার জন্য যে পরিষদ গঠন করা হয় সেটি হলো গণপরিষদ। আচ্ছা, ক্লিয়ার না একজন বলেছেন। আচ্ছা, এবার কথা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবেন। এবার কথা ক্লিয়ার থাকলে সবাই একটু জানাবেন, তাহলে আমার মাথাটাকে চেঞ্জ করতে হবে। এবার কথা ক্লিয়ার থাকলে একটু জানান। আচ্ছা, এবার কথা ক্লিয়ার থাকলে একটু জানান সবাই। আচ্ছা, এবার কথা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবেন। এবার কথা ক্লিয়ার থাকলে সবাই একটু জানাবেন। আচ্ছা, এবার কথা ক্লিয়ার থাকলে একটু জানান সবাই। স্যার, কথা আগে আসতেছে আর ভিডিও পরে। কথা আগে এবং ভিডিও পরে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু সময় দিবেন।
আচ্ছা, দেখুন এবার ঠিক আছে কিনা। এবার আচ্ছা, এবার একটু দেখুন এবার ক্লিয়ার আছে কিনা। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। আচ্ছা, দেখুন এবার ঠিক আছে কিনা। এবার আচ্ছা, অনেকেই বলেছে এবার ঠিক আছে। আচ্ছা, এবার যারা বলছে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ইমরান খান বলছে এখন ঠিক আছে স্যার। বসা, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যে গণপরিষদটা হলো কি, যে গণপরিষদ হচ্ছে যে সংবিধান রচনা করার জন্য যে পরিষদ করা হয় সেটা হলো মূলত গণপরিষদ। সংবিধান রচনা করার জন্য যে পরিষদ করা হয় সেটা হলো গণপরিষদ। ঠিক আছে। যেমন আমাদের আগের সংবিধান যদি আমরা বাতিল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বর্তমান আমাদের একটা গণপরিষদ করতে হবে। কাদেরকে নিয়ে? আমাদের গণপরিষদ নির্বাচন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের গণপরিষদ গঠিত হওয়ার পর আমরা নতুন করে সংবিধান আমরা তৈরি করতে পারবো। এটি হচ্ছে গণপরিষদ। তাহলে আমাদের গণপরিষদের আহ মোট সদস্য ছিল, মোট মোট সদস্য আমাদের গণপরিষদের মোট সদস্য ছিল কতজন? 404 জন ছিল আমাদের মোট গণপরিষদ সদস্য। তো কাদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হলো? যারা 1971 সালের নির্বাচনে যারা জাতীয় এবং প্রাদেশিক পরিষদে জয়লাভ করেছিল তাদের মধ্য থেকে এই 404 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হয়। আমরা আসন পেয়েছিলাম 300 আসনের মধ্যে পেয়েছিলাম 167। আর ওইদিকে আমরা পেয়েছিলাম কত, 600 আসনের মধ্যে প্রায় 288 আসন পেয়েছিলাম।
তো এই সদস্যগুলোকে নিয়ে আমাদের গণপরিষদ গঠিত হয়েছে। অনেকেই বাদ গেছেন এখানে, অনেকে মারা গেছেন, অনেকে আবার পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, এই জন্য অনেকে বাদ গেছিলেন। এখান থেকে আমাদের 404 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হয়। আর এরপর আমাদের একটা সংবিধান খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়। সংবিধান খসড়া প্রণয়ন কমিটি গ্রহণ করা হয়। এখন আমাদের কি করা হয়, একটা সংবিধান খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়। আর এই কমিটিতে সদস্য করা হয় কতজন? 34 জনকে। এই কমিটির সদস্য ছিল কতজন? সদস্য ছিল 34 জন। এই কমিটির সদস্য ছিল আমাদের কতজন? 34 জন। যদি বলা হয় যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল? 34 জন ছিল। 34 জন। যদি বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল? 34 জন ছিল বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। আর এখানে একমাত্র একটা নারী সদস্য ছিলেন, তার নাম হচ্ছে একমাত্র নারী সদস্য ছিলেন কে? বেগম রাজিয়া বানু। তাহলে আমাদের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু ছিলেন আমাদের একমাত্র সদস্য ছিলেন। ঠিক আছে। আর একমাত্র বিরোধী দলের সদস্য কে ছিলেন? একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। একমাত্র বিরোধী দলের সদস্য কে ছিলেন? আমাদের একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী দল বলতে কোন দলে ছিলেন তিনি? তিনি আওয়ামী লীগে ছিলেন না, তিনি ছিলেন ন্যাপের, ন্যাপের ন্যাশনাল আওয়ামী পার্টি, এই দলে তিনি সদস্য ছিলেন। একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন কে? সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা, আজকে ক্লাসটা আপনাদের একটু সমস্যা হয়ে গেল, আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা প্লাস সেটআপের সমস্যার কারণে আপনারা ক্লাসটা একটু সমস্যার মধ্যেই আপনাদের গেল। আচ্ছা, এখন একটু কমেন্টের মাধ্যমে জানান তো যেটুকু আমি বললাম এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি যতটুকু আপনারা বলেছি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু ঝটপট জানিয়ে দিন যে ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন কিনা যতটুকু আমরা আলোচনা করলাম। আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে যে গণপরিষদের স্পিকার কে ছিলেন? একজন তো স্পিকার লাগবে না? গণপরিষদের স্পিকার কে ছিলেন? গণপরিষদের স্পিকার কে ছিলেন জানেন? গণপরিষদের স্পিকার কে ছিলেন? যদি বলা হয় গণপরিষদের স্পিকার কে ছিলেন, গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। এই অ্যাডভোকেট হামিদ কিন্তু না। অ্যাডভোকেট হামিদ তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে গিয়ে অনেক রসাত্মক কথা বলতেন, তাই না? তিনি আমাদের জাতীয় সংসদের স্পিকার এক সময় ছিলেন। ইনি হচ্ছেন শাহ আব্দুল হামিদ। যদি বলা হয় বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম কি? শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকারের নাম কি? শাহ আব্দুল হামিদ। আর যদি বলা হয় প্রথম ডেপুটি স্পিকারের নাম কি? গণপরিষদের ডেপুটি